হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংবাদিককে টয়লেটে, প্রেস ক্লাবের টয়লেটে তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে একেবারে সেনা সেজে অফিসে ঢুকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি আরও কিছু ছবি প্রোডাকশন টিমকে দেখাতে বলবো, যে ঠিক নির্বাচনের আগে আগে সেখানে মহড়া চলছে। কিভাবে সেনা মহড়া চলছে দেখুন। এই যে স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে এগুলো তো সাধারণভাবে আমরা দেখি যে ইন্ডিয়ান এয়ারফোর্স এইভাবে রেস্কিউ অপারেশন চালায়। আমরা বিভিন্ন সময় এই ছবিগুলো আমরা ডিফেন্স সূত্র মারফত এই ধরনের বেশ কিছু ছবি দেখতে পাই, যে কোথাও কেউ আটকে পড়লে ইন্ডিয়ান এয়ারফোর্স যখন রেস্কিউ অপারেশন চালান, আপনি জানেন, আপনারা এই ধরনের কাজ করেন। কিন্তু বাংলাদেশে এটা নির্বাচনের আগে কি হচ্ছে? এটা তৈরি হচ্ছে যে ওদের সেনাবাহিনীর বাড়িতে যদি হামলা হয় তাহলে ওনাকে কি করে বের করা হবে। এই হয়েছিল পাকিস্তানে, 4 কোর জিওসি লাহোরে ওর বাড়িটা ভাঙচুর করে দিয়েছিল। বাংলাদেশের ইতিহাস একটা রক্ত ইতিহাস আছে। আপনি 1975-এ দেখলেন কি করে বঙ্গবন্ধুকে মারা হলো। তারপরে জিয়াউর রহমান কিভাবে 2000 লোককে মারলেন, সেনাবাহিনীর লোককে, ওনাকে কিভাবে হত্যা করা হলো। তারপর লাগাতার ওখানে হত্যা করা হচ্ছে। আমাদের হিন্দু ভাই বোন ওর মধ্যে আছেন, আওয়ামী লীগ আছে ওর মধ্যে, আমাদের পুলিশের লোক আছে। এখন মানুষ যখন এটা চেঞ্জ হবে, জানেন, চেঞ্জ হলে কাকে কে কোথায় পালাবে, এই তাই জন্য আপনার স্লিদারিং দেখা হচ্ছে। আর যখন আপনার সঙ্গে একটা কথা হলো, একটা টক শো হলো, অনেক লোক ডিএর জন্য তো যমুনাকে ঘিরে ধরেছিল, কে আমরা নিউজকে বলবো কি আমাদের স্যালারি কি হবে, আমার পেটে ভাত নেই আর তুমি বড় বড় কথা। তাহলে কি করে উপদেষ্টারা অনেকগুলো রিজাইন করেছেন, ওরা পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছেন, তাহলে কি হবে? লেটস কাম ব্যাক টু দ্য ইলেকশন অফ বাংলাদেশ। একদম আরেকটা ছবিও দেখাবো, যে এইভাবে কখনো সেনা কনভয় নিয়ে গাড়ি নিয়ে ঢোকে কিনা, মানে কিভাবে এই মহড়াটা চলছে, এই যে সোনাগাজীর মহড়া। মানে এটা কি যুদ্ধ নাকি, ইলেকশন হবে না যুদ্ধ হবে? এটা তো আপনার জেনারেল ওয়াকুরুজ্জামানকে জবাব দিতে হবে। আর উনি, আমার মনে হয় আমাদের চিফ অফ আর্মি স্টাফ বা আমাদের যারা লোক আছেন ওদের সঙ্গে কথা বলেছেন। ওদের সঙ্গে কথা বলে দেখুন, এর মধ্যে টু সাইডেড। এটা আপনি যদি মহড়াটা দেখেন, দু ধরনের লোক আছে। এক তরফ আছে আপনাদের ইউনিফর্মের লোক, এক তরফ দেখুন আসছে এরা পোস্টার কার্ড নিয়ে আসছে, এরা মোটরসাইকেলে আসছে। এদেরকে দেখানো হচ্ছে কি ওরা ওখানে প্রোটেস্ট করছে। ওরা ওখানে প্রোটেস্ট করছে, কিসের প্রোটেস্ট করছে? এই ইলেকশন রেজাল্ট, এটা আপনার সাজানো রেজাল্ট হবে। আপনি তো দেখালেন 64 ডিস্ট্রিক্টে রিটার্নিং অফিসারকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এই লোকগুলো, এই লোকের মতো লোক আবার রাস্তায় নামবে। ওই রাস্তা নামলে এই যে বড় বড় লোক, উপদেষ্টা লোক যারা আছে, যারা সেনার বাহিনী, যারা 5 জন লেফটেন্যান্ট জেনারেল যারা আছেন, ওদেরকে কি করে বাঁচানো যায়, রাইট? এখানে দেখুন কালো চশমা বলে, এটা আমরা বলি আইডেন্টিফাই দ্য টার্গেট পার্সোনাল, কি পার্সোনাল যাকে বলি আমরা। এই মহড়ায় ওদেরকে দেখানো হচ্ছে, দেখুন আর্মি আসছে, ঝঞ্ঝট স্টার্ট হয়ে গেছে। এখন ওরা বন্দুক গাড়ি সব সাজিয়ে এসছে, ওরা এখন গুলি চালাবে। আগে ওয়ার্নিং দেবে, তারপরে গুলি চালাবে। ইট ইজ আনফর্চুনেট টু সি। উপরে দেখুন ড্রোন চালিয়ে দিয়েছে ওরা, রাইট? এটা আনফর্চুনেট। ওরা সাইজ আপ হচ্ছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে মাইক্রোফোনে ওরা এখন কথা বলবে, দেখবেন আপনি মাইক্রোফোনে ওরা কথা বলবে। ওদেরকে ওয়ার্নিং, দেখুন মাইক্রোফোনে কথা বলা হচ্ছে, ওদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে কি তোমরা চলে যাও, নাহলে আমরা এখানে গুলি চালাবো না। ওই আপনি দেখবেন এবার যে যাদেরকে দেখানো হচ্ছে, যারা এখানে প্রোটেস্ট করছেন, এরা এখন আরো হিংসক হয়ে যাবে। তারপরে এরা বলবে কি ওকে আমরা পজিশন নিচ্ছি, আমরা ওপরে ফায়ার করছি, তারপরে ওদেরকে মারা হবে। এই বাংলাদেশ আর্মি এই সিচুয়েশনে নামবে? বাংলাদেশ আর্মির এই প্রস্তুতি দেওয়ার জন্য কে দায়ী? জেনারেল ওয়াকুরুজ্জামান দায়ী। উনি কেন শেখ হাসিনা বাজাদকে একটা সামরিক বিমান দিলেন, যেটা ইন্ডিয়াতে নিয়ে ইন্ডিয়া কোনোদিন চায়নি? এই জেনারেল ওয়াকুরুজ্জামান, এনাকে আনসার দিতে হবে, এনাকে জবাব দিতে হবে। 5 আগস্ট 2024 নিজে ডিসিশন নিয়েছেন, পুরো বাংলাদেশ ডিসেস্টাবলাইজ হয়ে গেছে, এনার উপরে কোনো শাসন নেই। ইনি নিজে বলেছেন ইউনুসকে তাড়াতে, আর ইউনুস অন্যদিকে আমেরিকাকে নিয়ে আসছেন। তাহলে চায়না কি করবে? এটা বাংলাদেশ একটা নতুন একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে গেছে, যেখানে আপনার চায়না আমেরিকান ইন্টারেস্ট খোলাখুলি নগ্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তাই জন্য ইন্ডিয়ান আর্মি এখন সজাগ আছে। কেন যে যখন আমরা একটু শোনাই স্যার, আমরা এই জায়গাটাতে আলোচনায় আসবো, আমরা একটু শোনাবো যে ভারতের সেনা প্রধান তিনি কি বলেছেন। Anything which is happening under the guidance. You asked in Hindi or English firstly? हिंदी में। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं?
तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं, जो उनके वहां पे चीफ हैं उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की अब बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबको ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है, हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं, हमारे भी ऑफिसर्स वहां एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहां पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई। আমি এখান থেকে স্যার আপনার কাছে প্রশ্ন করব যে আমরা এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাচ্ছি, একটা বাংলাদেশের সূত্রের একটা খবর, তারা বলছে যে বিএনপি এগিয়ে রয়েছে। কিন্তু যদি বিএনপি সরকার গড়ে তাহলে ভারত কি করবে? যদি জামাত সরকার গড়ে তাহলে ভারতের কি করণীয়? দেখুন, এটা ন্যারেটিভের মধ্যে তিনটেই অপশন আছে। এটা আপনার বিএনপি আসবে, একটা জামাতে জোট আসবে, নাহলে একটা আপনার হাং পার্লামেন্ট হবে। এটাই তো 300 লোকের সিট আছে এর মধ্যে। এই যে আপনি এখন চিফ অফ আর্মি স্টাফ দেখালেন, আমাদের ইন্ডিয়ান আর্মি চিফ অফ স্টাফ খুব সুন্দরভাবে বলছেন আমাদের পাকিস্তান এন্ড বাংলাদেশকে আমরা হাত জোড় করে বলে দিচ্ছি, তোমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের সঙ্গে কম্পেয়ার করো না বাবা। তোমরা যা খুশি আছে করো, আমাদের থেকে কম্পেয়ার করার কোনো দরকারই নেই। তোমাদের আলাদা প্রবলেম, আমাদের আলাদা। আমাদের সঙ্গে বাংলাদেশের ভাই বোনকে আমরা 17 কোটি বলি। যখন উনি ভোট দিতে যাবেন, 7 কোটি না 9 কোটি আছে, ওরা যখন ভোট দিতে যাবে না, দিয়েছেন, এটা খুব মানে খুব আপনি বিচার করবেন কে কি আছে। আমরা জানি যদি বিএনপি আসলে 6 মাসের মধ্যে আবার একটা ইলেকশন হবে। কেন যে এই তারেক রহমান যিনি আছেন, উনি নিজের মায়ের মতন উনি আবার একটা রিকনসিলিয়েশন করবেন, যার মধ্যে আওয়ামী লীগ আসবে, অ্যান্ড তারপর আবার আওয়ামী লীগ অ্যান্ড ওর মধ্যে থাকবে আপনার কি নাম বিএনপি, ওর মধ্যে জামাত থাকবে, ওর মধ্যে সবাই থাকবে ওখানে। উনি বলেন লড়ো, দ্যাট ইজ দ্য ফেয়ার ইলেকশন। এটাই হয়, এটাই আমাদের ওদের স্ট্র্যাটেজি। আমি জানি এটাই স্ট্র্যাটেজি আছে বিএনপি, কি ওদেরকে আসতে দাও, আর আমাদের আসার পর এসব আমরা মানি না। আমাদের চোখু কিন্তু রেজাল্টের উপরে নয়, আমাদের চোখু কিন্তু আছে এই রিফারেন্ডাম। এই রিফারেন্ডামটা রিজেক্ট হবে আমার যতদূর ধারণা আছে। কেন যদি এরা রিগিং না করে, যেরকম আপনি দেখিয়েছেন 64 ডিস্ট্রিক্টে জামাত, বিএনপি